এখন আপনি আমাকে বললেন যে আপনাদের 100টা সিট দিয়ে দিব, এটাতে আমরা সরে আসবো না, কারণ আমরা এই সিটের রাজনীতির জন্য আসলে আসিনি। পূর্বের এক্সপিরিয়েন্সগুলো বা আমরা যদি ইতিহাস ঘাঁটি, সেখানে আমরা খুব একটা ভালো এক্সাম্পল দেখিনি। ওই যে 90-এর একটা এক্সাম্পল দিলাম, এত বছর যারা মানে ফ্যাসিবাদের চর্চা করলো সেই মানুষগুলোকে আবার বৈধতা উৎপাদন করে দিল বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত। তো সেই মানুষগুলো আবার এখন প্রাসঙ্গিক হচ্ছে। তো এই জন্য ধরেন তাদের উপর আমরা ভরসা করতে পারি না আসলে, যে একটা রাজনৈতিক দল যেটা বিএনপি নিজেদেরকে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে দাবি করছে, কর্মীর দিক দিয়ে হয়তো বা সবচেয়ে বড়, কিন্তু আলটিমেটলি ভোটারের জায়গাটা আসলে কতটুকু সেটা তো আপনি একটা প্রেক্ষাপট বললেন যে 51%-এর উপরে মানুষ চায় যে আসলে সংস্কার হওয়া উচিত আগেই, এবং 17% মনে করেন যে মেজর সংস্কারগুলো হয়ে যাওয়া উচিত। তার মানে একটা বড় অংশই চাচ্ছে যে সংস্কারগুলো চাক। আমরা তো সেটাই বলছি, আমরা বলছি যে আমরা এই পাবলিকের যে জন আকাঙ্ক্ষা সেটা চাই। এখন আপনি আমাকে বললেন যে আপনাদের 100টা সিট দিয়ে দিব, এটাতে আমরা সরে আসবো না, কারণ আমরা এই সিটের রাজনীতির জন্য আসলে আসিনি। আমরা একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা যদি 3টা সিটও পাই, ওইটাই আমাদের জন্য অনেক বড়। কিন্তু যখন নির্বাচনী আলোচনা হচ্ছে, এনসিপি এবং জামায়াতের কথার সুর মিলে যাচ্ছে, সেটিকেও আসলে ষড়যন্ত্র হিসেবে দেখার চেষ্টা করছে বিএনপি। তো এখন তাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে সেরকমই বলার চেষ্টা করবে, জামাতের সাথে আমাদেরকে অ্যালাইন করতে পারলে ধরেন 71-এর প্রসঙ্গে এরকম করে তো অনেক ট্যাগ দেওয়া যায়। আমরা তো বারবার বলছি যে আমাদের 71 প্রসঙ্গটা খুবই ক্লিয়ার, 71কে আমরা ওন করি, তো এখানে কোনো কোয়েশ্চেনের জায়গা নেই। এবং কিছু জায়গা যদি মতামতের মিল হয়ে যায়, তার মানে তো জামাতের সাথে আমরা অ্যালাইন্ড, এই ব্যাপারটাও আসলে ভুল। তো আমরা আমাদের নিজেদের রাজনীতি করছি, আমরা আসলে ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি, মানুষের চাওয়াটা কি সেটা জানতে চাচ্ছি, এবং আমরা আসলে আশাবাদী যে কোনো ফরম্যাটেই যখন ইলেকশন হবে না কেন, মানুষ আসলে একটা বড় সাপোর্ট দিবে। এবং 90-তেও যেরকম একটা অঘটন ঘটেছিল, মানে তখনকার যারা জিতেছিল তারা যেরকম ভেবেছিল যে তারা আসলে জিতবে না, উল্টা হয়েছিল আর কি। তো আমার মনে হয় যে এবারও এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনাদের নেতা সার্জিস আলম তিনি ফেসবুকে পোস্ট করেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে, উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, ডেফিনেটলি। ভাই বললো যে সরকারটাই নাকি আসলে আমাদের সরকার। এটা তো অবশ্যই আমাদের সরকার, ইনক্লুডিং ভাইয়েরও সরকার। এখানে তো আমাদের সকলের মতামতের ভিত্তিতেই এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে। তো এখন হঠাৎ করে মানে দোষ দেওয়ার টাইমে আমাদের সরকার হয়ে যায়, আবার অন্য কোনো প্রসঙ্গে তখন আবার আলাদা করে প্রশংসা শুনতে পাই আমি। তো এটা আসলে একটু কেমন টু ডাবল ফেস টাইপের কথা হয়ে যায় আর কি। কারণ আমরা দেখতে পাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় অনেক বড় বড় উপদেষ্টাদের চায়ের আড্ডা দেখতে পারি। তো তাইলে তো আমরাও বলতে পারি যে এটা তাদের ব্যক্তিগত ফ্রেন্ডের সম্পর্ক থাকতে পারে। আজিজুল বারী হেলাল যে এইটি কিয়ামতের আগ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। না, আমি তো বললামই যে এটা খুব দ্রুততম সময়ে এগিয়ে মানে করে ফেলা যাবে। ইভেন এটা ডিসেম্বরের মধ্যেও কমপ্লিট করা সম্ভব। এই বিষয়ে যারা এক্সপার্টিস যারা আছেন, তারা যদি এটা চায় এটা খুব দ্রুত সময়ে করে ফেলা সম্ভব। এটার জন্য অনন্তকাল অপেক্ষা করার আসলে আমার মনে হয় যে প্রয়োজন আছে। আর আরেকটা প্রসঙ্গ, পুলিশের সংস্কার কি কিয়ামতের আগে শেষ হবে? বা অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, স্বাস্থ্য সংস্কার, শিক্ষা সংস্কার, কৃষি সংস্কার, পুলিশের সংস্কার, এগুলো তো সংবিধানের সাথে প্রশাসনের যে সংস্কার আমরা খোঁজার চেষ্টা করছি। শুধু প্রশাসন, আমরা ভাই নতুন সংবিধানের কথা বলছি, এবং পুলিশ সংস্কার বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, এগুলার আমরা তো এই যে বলছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করা হবে।